আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আইটিসি জোনের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আমরা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখছি অথবা শিখতে আগ্রহী, তারা অনেকেই এই বিষয়টা আমরা জানি না যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কী, এবং একটি ওয়েবসাইট তৈরিতে ওয়েব ডিজাইনারের এবং ডেভেলপারের আলাদা আলাদা রুল কী কী, অর্থাৎ একটি ওয়েবসাইট তৈরিতে ওয়েব ডিজাইনার কী করে এবং ওয়েব ডেভেলপার কী করে। আরও একটি ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে একটি ওয়েবসাইট তৈরির পূর্ণাঙ্গ প্রক্রিয়াটা কী। যেমন প্রত্যেকটি কাজের কিন্তু একটা সিকোয়েন্স আছে, যে প্রথমে একটি কাজ করতে হয়, তারপরে আরও একটি কাজ। ধরেন 5টা কাজ থাকলে সিকোয়েন্সলি আমরা একটা একটা কাজ করি, তারপরে একটা পূর্ণাঙ্গ কাজ কমপ্লিট হয়। ঠিক তেমনইভাবে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কি সিকোয়েন্স মেনটেন করতে হয়, প্রথমে কি করতে হয়, তারপরের ধাপে কি করতে হয়, তারপরের ধাপে কি করতে হয়, এবং ফাইনালি কখন আমার পূর্ণাঙ্গ ওয়েবসাইটটি তৈরি শেষ হয়ে যায়। তো এই জিনিসটা জানাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যদি আমরা একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চাই, অথবা নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করিয়ে নিতে চাই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটি জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আবারও বলে দিই যে আজকের এই ভিডিওতে কী কী বিষয় আমরা শিখব। প্রথমত আমরা শিখব যে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য সিকোয়েন্সলি কি কি কাজ আমাদেরকে করতে হয়। তারপরে আমরা শিখব ওয়েব ডিজাইন কি, তারপর শিখব ওয়েব ডেভেলপমেন্ট কি, এবং একটি ওয়েবসাইট তৈরিতে ওয়েব ডিজাইনার কি করে থাকে এবং ডেভেলপার কি করে থাকে। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা জেনে নিই যে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি হয়ে থাকে। একটি ওয়েবসাইট কিভাবে তৈরি হয় তা ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে একটি বিল্ডিং কিভাবে তৈরি করতে হয়। তো এটা বোঝার জন্য আমরা একটু উপরে যাই। এই যে দেখুন, বিল্ডিং কনস্ট্রাকশন। তো আমরা সচরাচর কিন্তু বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা দেখি, এক্সকিউজ মি, আমাদের আশপাশে প্রতিনিয়ত অনেক 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 বিল্ডিং হয়। ঠিক আছে, কিন্তু আমরা কখনো কি ভেবেছি যে এই বিল্ডিং তৈরি করার জন্য কি কি স্টেপ ফলো করতে হয়? আমরা তো শুধু এইটাই দেখি যে অনেক মানুষ ইট, সিমেন্ট, রড, বালু ইত্যাদি ইত্যাদি নিয়ে কাজ করছে, এবং একটার উপর আরেকটা ইট বসাচ্ছে, রড নিচ্ছে, তারপর পিলার বসাচ্ছে, এবং একটা সময় কমপ্লিট একটা বিল্ডিং হয়ে যাচ্ছে। আসলেই কি এরকম? অবশ্যই না। একটা বিল্ডিং তৈরি করার একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে, ঠিক আছে, একটা সিকোয়েন্স আছে। তো সেই সিকোয়েন্সটা নিয়ে আমরা এখন জানবো। যদিও আমরা ওয়েব ডেভেলপার, তারপরেও এটা জেনে রাখি, ঠিক না? আর জানলে উপকার হবে, নেক্সটে বুঝতে পারবেন। তো একটি বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য সবার আগে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে বিল্ডিংয়ের একটি ডিজাইন তৈরি করা বা নকশা তৈরি করা, এবং এই কাজটি করে থাকে একজন আর্কিটেকচার। ঠিক আছে, ধরেন আপনি একটি 5তলা বিল্ডিংয়ের 5তলার একটা বিল্ডিং তৈরি করবেন। তো আপনি ডিজাইনারকে গিয়ে বলবেন যে আমি এই জায়গায় 5তলার একটা বিল্ডিং তৈরি করব, এবং আমার রিকোয়ারমেন্টস হচ্ছে এই। তো ডিজাইনার কি করবে, অর্থাৎ আর্কিটেকচার কি করবে? আর্কিটেকচার ওই জায়গায় দেখবে, ওইটার পরিবেশটা দেখবে, বাতাসটা কোথা থেকে আসে, অর্থাৎ উইন্ড স্পিডটা কোন দিক থেকে আসে, উইন্ড ডিরেকশনটা কি, এই সকল কিছু দেখবে। তারপর আলোর ডিরেকশনটা কি, সব কিছু দেখে চিন্তা করে আপনার এলাকাটাকে অ্যানালাইসিস করে সে একটা পূর্ণাঙ্গ ডিজাইন অঙ্কন করবে একটি পেপারসে। ঠিক আছে, তো ডিজাইন অঙ্কন করার পর সে আপনাকে ডিজাইনটা দেখাবে। তারপর সেকেন্ড স্টেপে বিল্ডিংটা তৈরি করা হয় এই ডিজাইনটা দেখে দেখে। অর্থাৎ সেকেন্ড স্টেপে কি হয়, সিভিল ইঞ্জিনিয়ার এই যে আর্কিটেকচারের তৈরি করা ডিজাইনটা দেখে। ঠিক আছে, ডিজাইনটা দেখে দেখে হুবহু তার টেকনিশিয়ানদেরকে, অর্থাৎ যারা মিস্ত্রি যারা কাজ করে তাদেরকে সে ইনস্ট্রাকশন দেয় যে এইরকম এরকম তোমরা বিল্ডিংটাকে তৈরি করো। তো দেখুন, প্রথমে আর্কিটেকচার একটা ডিজাইন দিল, মাত্র একটা অঙ্কন করা একটা ডিজাইন দিল। সেই ডিজাইনটা দেখে দেখে সেকেন্ড স্টেপে হুবহু একটা বিল্ডিং তৈরি করা হলো। তো ডিজাইন তৈরি করতে কি লেগেছিল? জাস্ট রঙের পেন্সিল, তারপর হচ্ছে কাগজ, আর কিছুই না। সেকেন্ড স্টেপে বিল্ডিং তৈরি করতে কি দরকার হয়েছে? দরকার হয়েছে ইট, সিমেন্ট, রড, বালু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ঠিক আছে, তো সেকেন্ড স্টেপে কিন্তু পূর্ণাঙ্গ একটা বিল্ডিং তৈরি হয়ে যায়। যদিও পূর্ণাঙ্গ বিল্ডিং তৈরি হয়, তাও জানি কোথাও একটা শূন্যতা কাজ করে। ঠিক আছে, একটা বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা এই বিল্ডিংয়ে বসবাস করতে পারি না। একটা বিল্ডিং তৈরি হবার পর মানুষের বসবাস উপযোগী করার জন্য সেই বিল্ডিংয়ে এক্সট্রা কিছু কাজ করতে হয়, প্রয়োজনীয় কাজ করতে হয়। যেমন ওয়াটার লাইন কানেক্ট করা, ইলেকট্রিসিটি লাইন কানেক্ট করা, সুন্দর একটা পেইন্ট করা। এই সকল জিনিস যখন শেষ হয়ে যায় তখন বিল্ডিংটা মানুষের বসবাস উপযোগী হয়, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন, বিল্ডিং তৈরি করার জন্য
কী করতে হলো, প্রথমে একটি ডিজাইন তৈরি করতে হলো এবং এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। তারপর হচ্ছে স্টেপ নাম্বার 2তে বিল্ডিংটা তৈরি করা হয়, স্টেপ নাম্বার 3তে মানুষের বসবাস উপযোগী করা হয়। এইভাবেই তৈরি হয়ে যায় একটি পূর্ণাঙ্গ বিল্ডিং। তো আশা করি আমরা বিল্ডিং তৈরির পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছি। এইবার আমরা ওয়েবসাইট তৈরির কমপ্লিট প্রক্রিয়াটা বুঝবো, এবং আপনারা যদি এই প্রক্রিয়াটা কমপ্লিটলি বুঝে থাকেন তবে ওয়েবসাইট তৈরির কমপ্লিট প্রক্রিয়াটাও আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এটা বোঝার জন্য আমরা নিচে চলে যাই। এই যে দেখুন, বিল্ডিং তৈরিতে 3টি স্টেপ ছিল, ওয়েবসাইট তৈরিতেও কিন্তু একদম হুবহু 3টি স্টেপ আছে, এবং এটার সাথে এটার কিন্তু অলমোস্ট কি বলবো 99%ই মিল। ঠিক আছে, কিভাবে আপনারা বুঝতে পারবেন এখন দেখাচ্ছি। তো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমেই ওয়েবসাইটের একটি নমুনা তৈরি করে নিতে হয়, অর্থাৎ একটি ডিজাইন তৈরি করে নিতে হয়, এবং এই ডিজাইনটি তৈরি করা হয় বিভিন্ন ফটো এডিটর সফটওয়্যারের মাধ্যমে, যেমন অ্যাডোবি, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলা। তো অ্যাডোবি, ফটোশপ এই ধরনের ফটোশপ যে ফটো এডিটর যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে বিভিন্ন ধরনের টুলস ব্যবহারের মাধ্যমে একটি ওয়েবসাইটের ডিজাইন অঙ্কন করা হয়, এবং ওয়েবসাইটের ডিজাইনকে বলা হয় পিএসডি। ঠিক আছে, দেখুন বিল্ডিংয়ে আমরা কি করেছিলাম, একটি নকশা তৈরি করেছিলাম, এবং বিল্ডিংয়ের নকশাটাকে বলি আমরা যে নকশাই বলি বা বিল্ডিংয়ের ডিজাইন বলি, কিন্তু ওয়েবসাইটের যে নকশা, ঠিক আছে, সেই নকশাটাকে আমরা কি বলবো, পিএসডি বলবো। ঠিক আছে, তো পিএসডি তৈরি হবার পর এই পিএসডি দেখে, অর্থাৎ এই ওয়েবসাইটের ছবিটি দেখে আরও সহজ করে বলে দিচ্ছি, ওয়েবসাইটের যে ডিজাইন যে ছবির মাধ্যমে আমরা তুলে ধরলাম, অর্থাৎ যে ছবিতে আমরা ওয়েবসাইটের কমপ্লিট ডিজাইনটা দেখাইলাম, ঠিক আছে, এটাই তো পিএসডি ফাইল। তো ওয়েবসাইটের এই ছবিটি দেখে একটি লাইভ ওয়েবসাইট তৈরি করা হয় স্টেপ নাম্বার 2তে। ঠিক আছে, তো এই যে বিল্ডিংয়ে কি করা হয়েছিল, ডিজাইনটি দেখে বিল্ডিং তৈরি করা হয়েছিল, এবং এই বিল্ডিংটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল ইট, সিমেন্ট, রড, বালু ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ওয়েবসাইট তৈরিতে কি ইট, সিমেন্ট, রড ইত্যাদি ব্যবহার করা যাবে? অবশ্যই না। তো ওয়েবসাইট তৈরি করা হবে বিভিন্ন ওয়েব ল্যাঙ্গুয়েজের কোডিংয়ের মাধ্যমে। তার মানে আমাদের ওয়েবসাইটের জন্য, অর্থাৎ ওয়েবসাইটের জন্য ইট, সিমেন্ট, রড, বালু ইত্যাদি হচ্ছে আমাদের ওয়েব ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, তো সেকেন্ড স্টেপে কমপ্লিট একটি ওয়েবসাইট তৈরি করা হয়ে যায় বিভিন্ন ওয়েব ল্যাঙ্গুয়েজের কোডিংয়ের মাধ্যমে। যদিও কমপ্লিট একটি ওয়েবসাইট তৈরি হয়ে যায়, তারপরেও এটা কমপ্লিট হয় না, এটা মানুষের ব্যবহার উপযোগী হয় না। ঠিক আছে, তো মানুষের ব্যবহার উপযোগী করার জন্য এই ওয়েবসাইটটিকে ডেভেলপ করতে হয় বা ডাইনামিক করে তুলতে হয়। তো এই কাজটি করা হয় ডেভেলপ পার্টে। তো ডাইনামিক করা বা ডেভেলপ করা এটা আরও সহজে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করে ফেলেন, ধরেন আপনি একজন ডিজাইনার, আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেললেন, তো আপনি নিজে কি এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন? সবসময় কিন্তু তা না। ধরেন আমি একজন আমার অনেক বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তো আমি আমার কোম্পানির জন্য একটি ওয়েবসাইট তৈরি করব। আমি একজন ডিজাইনারকে দিয়ে, অর্থাৎ ওয়েব ডিজাইনারকে দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করিয়ে নিলাম। তো এই ওয়েবসাইটটা কিন্তু আমার মেনটেন করা লাগবে। তো সবসময় কি ওয়েবসাইট মেনটেন করার জন্য আমি একজন ওয়েব ডিজাইনারকে ডাকবো ছোটোখাটো বিষয়ের জন্য? অবশ্যই না। আমার এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো, অর্থাৎ ওয়েবসাইটের লেখা, ছবি, এই সকল জিনিস কিন্তু আমার নিজে থেকেই চেঞ্জ করা লাগবে, নিজে থেকেই কাজ করা লাগবে। এখন কথা হচ্ছে, আমি একজন ওয়েব ডিজাইনার না, আমার ওয়েবসাইটটি একজন ডিজাইনারকে দিয়ে বানিয়েছি। এখন কি আমার ওয়েবসাইটটা মেনটেন করার জন্য আমার আবার ওয়েব ডিজাইনার হওয়া লাগবে, অর্থাৎ ওয়েব ডিজাইন শেখা লাগবে? এটা অনেক টাফ এবং অড বিষয় না? হ্যাঁ, এটা অবশ্যই অড বিষয়, এবং আমাকে এই জিনিসটা শেখা লাগবে না, যাতে করে একজন নন টেকি পার্সন, অর্থাৎ যে লোক কোডিং জানে না, সেই লোকও একটি ওয়েবসাইট মেনটেন করতে পারে। ওকে, যাতে একজন নন টেকি পার্সন একটা ওয়েবসাইটকে মেনটেন করতে পারে, এই জন্য যত প্রকার কাজ দরকার এই সকল কিছু করা হয় ডাইনামিক পার্টে, এবং এই জিনিসটা করাই হচ্ছে ডাইনামিক করা বা ডেভেলপ করা। আমি আবারও বলে দিচ্ছি, একটি ওয়েবসাইটকে যে ফাংশনালিটির মাধ্যমে ইউজার ফ্রেন্ডলি করা হয়, অর্থাৎ যাতে একজন নন টেকি পার্সন, যে লোক কোডিং নলেজ জানে না, সেও কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া একটি ওয়েবসাইটকে মেনটেন করতে পারে, এরকমভাবে যখন একটি ওয়েবসাইটকে তৈরি করা হয়, যে কাজগুলোর মাধ্যমে তৈরি করা হয়, সেটাকেই বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট, এবং ডেভেলপ সাইটটাকেই বলা হয় ডাইনামিক সাইট বা ইউজার ফ্রেন্ডলি সাইট, যাতে খুব সহজে একজন মানুষ বা ওয়েব মাস্টার তার ওয়েবসাইটটিকে ব্যবহার করতে পারে। তো
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও বুঝিয়ে দিচ্ছি, নাম্বার 1-এ কী করলাম, পিএইচডি ফাইল তৈরি করলাম, অর্থাৎ ওয়েবসাইটের একটি ডিজাইন তৈরি করলাম। নাম্বার 2-তে কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে ফেললাম বিভিন্ন ধরনের ওয়েব ল্যাঙ্গুয়েজের কোডিংয়ের মাধ্যমে। এবং 3 নাম্বার স্টেপে এই ওয়েবসাইটটা যাতে একজন মানুষ খুব সহজেই ম্যানেজ করতে পারে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া, সেই রকমভাবে এটাকে রেডি করে দিলাম বা ফাংশনালিটি অ্যাড করে দিলাম, এবং ফাইনালি এই ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা ওয়েবসাইট তৈরি করার কমপ্লিট প্রক্রিয়াটি এখন বুঝতে পেরেছেন। তো একটি ওয়েবসাইট তৈরিতে কি কি স্টেপ পাড়ি দিতে হলো, মানে কয়টি স্টেপ পাড়ি দিতে হলো? 3টি স্টেপ। নাম্বার 1 পিএইচডি ফাইল তৈরি করা, নাম্বার 2 স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা, নাম্বার 3 ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা। তো এইবার আমরা জানবো এই যে 3টি কাজ, এই 3টির মধ্যে কোন কাজটি কে করে থাকে। ঠিক আছে, তো এবার আমরা নিচে যাই। নাম্বার 1 পিএইচডি ফাইল তৈরি করা, এর সাথে ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের কোনো সম্পর্ক নেই। পিএইচডি ফাইলটা তৈরি করে থাকে একজন গ্রাফিক্স ডিজাইনার। তো এর হেডেক কিন্তু ওয়েব ডিজাইনার বা ডেভেলপারকে নিতে হয় না। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য দিবে, তখন সে একটা পিএইচডি ফাইল আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, এবং সেই পিএইচডি ফাইলটা সে একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করিয়ে নেবে। সো আমরা জানলাম কি যে পিএইচডি ফাইলটা ক্রিয়েট করা এটা আমাদের কোনো হেডেক না, অর্থাৎ ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের হেডেক না, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের হেডেক। সো এটা আমরা বাদ দিলাম। নাম্বার 2 হচ্ছে স্ট্যাটিক সাইট। তো স্ট্যাটিক সাইটটা করে থাকে ওয়েব ডিজাইনার, অর্থাৎ এই যে নাম্বার 2, এই যে নাম্বার 2 পুরো নাম্বার 2টা, অর্থাৎ স্ট্যাটিক সাইট তৈরি করার কমপ্লিট প্রক্রিয়াটা এই সম্পূর্ণটাই করে থাকে একজন ওয়েব ডিজাইনার। ঠিক আছে, তারপর এই যে ডাইনামিক করা বা ওয়েবসাইটকে ডেভেলপ করা, এই কমপ্লিট পার্টটা করে থাকে একজন ওয়েব ডেভেলপার। ঠিক আছে, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে পিএইচডি কে করে এবং স্ট্যাটিক সাইট কে তৈরি করে এবং ডাইনামিক সাইট কে তৈরি করে বা ওয়েবসাইটটাকে ডেভেলপ কে করে থাকে। এইবার আমরা জানবো যে ওয়েব ডিজাইন করতে, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে কি কি শিখতে হয় বা কি কি জানতে হয়, অথবা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আমাদেরকে কি কি শিখতে হয়। এবং আমরা জানবো যে একটি ওয়েবসাইটকে ডেভেলপ করার জন্য কি কি দরকার হয়, অথবা একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমাদেরকে কি কি শিখতে হয়। নিচে যাই। প্রথমেই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য বা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আমাদেরকে কি কি শিখতে হয় সেটা আমরা দেখব। নাম্বার 1 আমাদেরকে শিখতে হবে HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML-কে বলা যায় একটা ওয়েবসাইটের মাদার ল্যাঙ্গুয়েজ। একটা ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি, যেমন আমি একটা ওয়েবসাইটে যাই, গিয়ে দেখাচ্ছি, যেমন এই যে w3school.com, আমরা অনেকেই হয়তো w3school.com সম্বন্ধে জানি না। এটাতে আমি এই সম্বন্ধে, ওয়েবসাইট সম্বন্ধে আমি অন্যান্য টিউটোরিয়ালে বলেছিলাম যে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে w3school। এই জায়গায় ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যা যা দরকার প্রায় সব কিছুই আছে। ঠিক আছে, যাই হোক, এটা অন্য বিষয়। বর্তমানে আমি যেই জন্য এই জায়গায় আসছি সেটা বুঝিয়ে দিই। এই যে ওয়েবসাইটে যত কিছু দেখছেন, এই যে সামনে আপনার সামনে যা যা আসতেছে, এই সমস্ত কিছু মার্কআপ করা হয়েছে বা এই জায়গায় নিয়ে আসা হয়েছে HTML এর মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি আপনারা HTML কি এটা বুঝতে পেরেছেন। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটি ওয়েবসাইটের ইন্টারফেস আমরা যা যা দেখি এই সকল কিছু মার্কআপ করা হয় বা নিয়ে আসা হয় HTML এর মাধ্যমে। নাম্বার 2 CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। এটা দিয়ে কি করা হয়, আবার ওইটা বোঝার জন্য আমি w3school-এর ওয়েবসাইটে যাই। CSS দিয়ে একটি ওয়েবসাইটের যত স্টাইল আছে সকল স্টাইলিংয়ের কাজ করা হয়। প্রথমত HTML দিয়ে আমরা একটি ওয়েবসাইটের মার্কআপ করি, তারপর মার্কআপ করার পরে কিন্তু ওয়েবসাইটের সব কিছু শেষ না। এই জায়গায় দেখুন সব কিছু কত গোছানো আছে। বাম দিকে দেখুন কিছু অংশ, তারপর মাঝখানে কিছু অংশ, তারপর ডান দিকে কিছু অংশ, এবং প্রত্যেকটা জিনিস দেখুন কত সুন্দর করে সাজানো। এই যে ম্যানুগুলো দেখুন, একটা দুইটা, মানে একটার নিচে বা আরেকটা উপরের নিচে অগোছালো কিছু কিন্তু না, সব কিছু একটা স্পেসিফিক স্ট্রাকচারে আছে, একটা সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে আছে। তারপর দেখুন কত ধরনের কালার ব্যবহার করা হয়েছে। এই যে একটা কালার, তারপর এই যে আরেকটা কালার, এই যে সাদা, মানে কত কালার কম্বিনেশন নেওয়া হয়েছে। এই যে বিভিন্ন স্টাইল, এই যে গোছালো করা, একটা স্ট্যান্ডার্ড দেয়া, একটা ভালো স্ট্রাকচার দেয়া, এই প্রত্যেকটা কাজ করা হয় CSS এর মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে CSS দিয়ে কি করি। CSS দিয়ে আমরা HTML এর যে বা HTML দিয়ে যে
পেজকে, ওয়েব পেজকে আমরা মার্ক আপ করি, সেই পেজের ডিজাইন করে থাকি সিএসএস দিয়ে, ঠিক আছে। নাম্বার 3, জাভাস্ক্রিপ্ট অথবা জেকুইরি। তো একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে। বিভিন্ন সময় আপনারা হয়তো অনেক ওয়েবসাইট ভিজিট করেন, দেখবেন যে কোনো কোনো ওয়েবসাইটে ওয়েব পেজগুলো অনেক স্লো লোড হয়, একটা সুন্দর মোশনে লোড হয়, ঠিক আছে। আপনি যখন কোথাও ক্লিক করবেন দেখবেন সাথে সাথে না এসে একটা স্লো মোশন নিয়ে ক্লিক হবে, মানে ওপেন হবে। কোথাও দেখবেন বিভিন্ন ধরনের জিনিস আসছে যাচ্ছে, মানে এটাকে কি বলে, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে আরও ভালো হতো, কিন্তু এটার জন্য আসলে এক্সট্রা সময় যাবে। আমার মনে হয় আমি বললে আপনারা বুঝতে পারবেন। দেখবেন যে বিভিন্ন স্লাইড আসে, একটা আসে তারপর আরেকটা যায়, বিভিন্ন ধরনের মুভিং, বিভিন্ন স্টাইল, বিভিন্ন ইফেক্ট, এই যত ধরনের ইফেক্টের কাজ, এই সকল কাজই করা হয় জাভাস্ক্রিপ্ট বা জেকুইরির মাধ্যমে। সোজা বাংলায় যে একটা ওয়েবসাইটে যত ইফেক্ট আছে, যত অ্যানিমেশন টাইপের যত কাজ আছে, এই সকল কিছু করা হয় জাভাস্ক্রিপ্ট বা জেকুইরি দিয়ে। এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং জেকুইরি দুইটা জিনিস কেন? আসলে জাভাস্ক্রিপ্ট এবং জেকুইরি একটা জিনিসই। জেকুইরিকে বলা যায় জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টে এর মিনি ভার্সনটাই হচ্ছে জেকুইরি, ঠিক আছে। যাতে করে খুব সহজে আমরা জাভাস্ক্রিপ্টটাকে ব্যবহার করতে পারি, এই জন্যই মূলত জেকুইরির উৎপত্তি, ঠিক আছে। জেকুইরির বিভিন্ন ধরনের ইফেক্টে এক একটা সূত্রে বেঁধে দিয়েছে জেকুইরির মাধ্যমে। আরও ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ব্যবহার করে থাকি। তো এই যে একটা ইফেক্ট দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্টের কোড আমরা ব্যবহার করে থাকি। তো জেকুইরিতে কি করা হয়েছে, এক একটা ইফেক্টকে আলাদা আলাদাভাবে তৈরি করে দেয়া আছে। জাস্ট আমাদের কি দরকার, এই যে কমপ্লিট কোডগুলোকে প্যাকেজ আকারে রাখা আছে, এটাকে সরাসরি নিয়ে বসিয়ে দেয়া। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমরা একটা ইফেক্ট তৈরি করতে যাই, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা কোড আমাদেরকে আলাদা আলাদাভাবে লিখতে হবে। কিন্তু জেকুইরিতে প্রত্যেকটা ইফেক্টের জন্য রেডিমেড কোডিং করা থাকে, ঠিক আছে। আমাদের কি করতে হয়, জাস্ট এই কমপ্লিট কোডের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটাকে নিয়ে বসাতে হয়। আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলে বোঝাতে পেরেছি। যখন প্র্যাকটিক্যালি করবেন তখন আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। তাও আমি চেষ্টা করছি আবারও বুঝিয়ে দিতে, যদি আপনারা না বুঝেন। যারা এক্সপার্ট তারা হয়তো অনেকেই বিরক্ত ফিল করবেন, কারণ অনেক জিনিস আমি বারবার বলি। এটা কেন করি, কারণ আমার টার্গেট মেনলি হচ্ছে বিগিনার যারা আছে। এক্সপার্ট তো অবশ্যই এক্সপার্টরাও বুঝতে পারবেন, কিন্তু বিগিনারদেরকে আসলে সরাসরি যদি বলে দেয় তাহলে ওরা অনেক জিনিস বুঝতে পারবে না। এই জন্য আমি চাই সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে, যাতে ওদের কোনো কনফিউশন না থাকে। ধরুন আপনি একটা শপিং মলে গেলেন, তো শপিং মলে প্রত্যেকটা দোকান দেখবেন আলাদাভাবে থাকে। যেমন একটা শাড়ির দোকান, একটা হচ্ছে কসমেটিক্সের দোকান। তো শাড়ির দোকানে গেলে আপনি সব ধরনের শাড়ি পাবেন, কসমেটিক্সের দোকানে গেলে সব ধরনের কসমেটিক্সের দোকান পাবেন। আবার কোথাও কোথাও দেখবেন টি শার্টের আলাদা দোকান আছে, ওই দেখুন দোকানে গেলে শুধুমাত্র আপনি টি শার্ট পাবেন। তো আপনি দেখুন টি শার্ট খোঁজার জন্য পুরো মার্কেট খুঁজতে হচ্ছে না, শুধুমাত্র টি শার্টের দোকানে গেলেই হচ্ছে। ঠিক এইভাবে জাভাস্ক্রিপ্ট ধরেন একটা সুপার মল, একটা মানে শপিং মল, অনেক বড় একটা শপিং মল। এই জায়গায় অনেক অনেক দোকান আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। তো প্রত্যেকটা দোকান ধরুন এক একটা ইফেক্ট, ঠিক আছে। তো আপনার এই জায়গায় যদি এলোমেলোভাবে থাকে, দোকানের নাম না থাকে, এলোমেলোভাবে যদি থাকে, আপনাকে কি করতে হবে, খুঁজে 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 বের করা লাগবে। এবং একটা জিনিসের জন্য অনেকগুলো দোকানে গিয়ে আপনাকে খুঁজে খুঁজে বের করা লাগবে। তো জেকুইরিতে কি করা হয়, জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা ইফেক্টকে এক জায়গায় করে রেখে দেওয়া হয়, সুন্দর করে কোডিং করে, মানে বানিয়ে রেখে দেওয়া হয়। যেমন শাড়ি একটা কমপ্লিটলি বানানো আছে, আপনার জাস্ট দরকার শাড়িটা এনে পরে ফেলা, ঠিক আছে। তো ছেলেরা যারা তারা হয়তো ভাবছেন যে শাড়ি পরবো কেন, যাই হোক আপনার জন্য ধরেন টি শার্ট বানানো আছে, আপনি টি শার্ট এনে পরে ফেলবেন, জাস্ট সব দোকানে খোঁজা লাগবে না, জাস্ট টি শার্টের দোকানে গেলেই পাবেন। ঠিক এইভাবে জেকুইরিতে জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা ইফেক্টকে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে কোডিং করে রেডি করা আছে। আপনার দরকার জাস্ট এই পুরো ডিজাইন করা, অর্থাৎ তৈরি করা এই প্যাকেজ কোডিংগুলোকে এনে বসিয়ে দেয়া, তাতেই আপনার ইফেক্টটা হয়ে যাবে। এই জন্যই জেকুইরিকে বলা হয় জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এখন আশা করি আপনারা জাভাস্ক্রিপ্ট এবং জেকুইরি বুঝতে পেরেছেন। তাও যদি কারো বুঝতে কষ্ট হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও বিস্তারিতভাবে সাথে মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে আসলে সিএসএস এর ফ্রেমওয়ার্ক, যাতে সিএসএসকে খুব সহজে ব্যবহার করতে পারি আমরা।
এই জন্য বুটস্ট্র্যাপের আবিষ্কার। তো এই যে এতক্ষণ আমি জাভাস্ক্রিপ্ট এবং জেকুইরি নিয়ে আলোচনা করলাম, সিএসএস এবং বুটস্ট্র্যাপ কিন্তু একই জিনিস, ঠিক আছে। আমি কিন্তু বলতে পারি যে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর লাইব্রেরি। সিএসএসটাকে যাতে খুব সহজে আমরা ব্যবহার করতে পারি এই জন্য বুটস্ট্র্যাপের আবিষ্কার। অর্থাৎ সিএসএস এর প্রত্যেকটা স্টাইলকে আলাদাভাবে তৈরি করা হয়েছে বুটস্ট্র্যাপে। আমরা যদি বুটস্ট্র্যাপ ব্যবহার করি তাহলে সিএসএস এর জন্য কোনো একটা স্টাইল দেওয়ার জন্য আলাদাভাবে আমাদেরকে প্রত্যেকবার কোডিং করতে হবে না। জাস্ট বুটস্ট্র্যাপের একটা ক্লাস ব্যবহার করলেই হয়ে যাবে। জাস্ট এইটাই বুঝুন। আপনারা কল্পনা করুন একটু আগে আপনারা জাভাস্ক্রিপ্ট এবং জেকুইরিটাকে কীভাবে বুঝেছিলেন, ঠিক আছে। ঠিক এইটাই সিএসএস এর লাইব্রেরি বলা যায় বুটস্ট্র্যাপকে বা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এই কয়টা জিনিস শিখতে পারলেই কিন্তু আপনার স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে বা আপনি একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন। তো একটা জিনিস ক্লিয়ার করি, জাভাস্ক্রিপ্ট এবং জেকুইরি দুইটা জিনিস কিন্তু আপনার শেখার দরকার নাই। যে কোনো একটা শিখলেই আপনার হবে, হয় জাভাস্ক্রিপ্ট না হলে জেকুইরি। আমি প্রিফার করি জেকুইরি, কারণ জেকুইরিটা অনেক সহজ। জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কিন্তু আপনার ধারণা রাখা লাগবে। জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে ধারণা রাখবেন, তারপর জেকুইরিটাকে কমপ্লিটলি বুঝে নেবেন, ঠিক আছে, তাহলেই হবে। আবার ভাবতে পারেন অনেকে আমার জাভাস্ক্রিপ্টের ধারণা দরকার কি, শুধু জেকুইরি শিখলাম, কারণ জাভাস্ক্রিপ্টের সব ইফেক্ট তো আমি জেকুইরি দিয়ে করতে পারছি। আসলে কোনটা যে কখন লাগে বলা যায় না। তবে এটা ঠিক যে আপনার যদি কমপ্লিট জেকুইরি জানা থাকে তাহলে জাভাস্ক্রিপ্টের দরকার হয় না, তাও কিন্তু এটার বেসিকটা আপনার জানা উচিত। তো জাভাস্ক্রিপ্ট জেকুইরি যেইটাই আপনি শিখেন, যদি জেকুইরি শিখেন তাহলে জাভাস্ক্রিপ্টের বেসিকটা অবশ্যই আপনি শিখে রাখবেন, ঠিক আছে। তো অনেকে আছে জানেন যে কমপ্লিট জাভাস্ক্রিপ্ট শিখেও কিন্তু আবার কমপ্লিট জেকুইরি শিখে। কেন? কারণ জাভাস্ক্রিপ্ট শিখে তার বারবার কোডিং করতে অনেক বোরিং লাগে, এই জন্য সে জেকুইরিটাকে আবার শিখে নেয়, ঠিক আছে। সো বেটার হয় আপনি জেকুইরি কমপ্লিট শিখেন, তারপর জাভাস্ক্রিপ্টের শিখে নেবেন, বেসিকটা শিখে নেবেন, ঠিক আছে। তো এখন যদি প্রশ্ন করেন যে কোনটা আগে শিখবো, তাহলে আমি অবশ্যই বলবো যে প্রথমে জাভাস্ক্রিপ্টের বেসিক শিখেন, তারপর আপনি কমপ্লিট জেকুইরিটা শিখেন। এবং সিএসএস এবং বুটস্ট্র্যাপ এই দুইটার কথা যদি বলেন তাহলে আমাকে বলা লাগবে যে আপনাকে দুইটাই শেখা লাগবে। প্রথমত আপনাকে অবশ্যই কমপ্লিট সিএসএস শেখা লাগবে। অনেকেই বলে যে সিএসএস না শিখেও কমপ্লিট স্টাইলিংয়ের কাজ করা যায়। হ্যাঁ, এটা ঠিক যে সিএসএস না শিখেও আপনি কমপ্লিট স্টাইলিংয়ের কাজ করতে পারবেন এই যে বুটস্ট্র্যাপ দিয়ে, এই যে ফ্রেমওয়ার্ক দিয়ে, মানে সিএসএস এর ফ্রেমওয়ার্ক দিয়ে। তারপরেও বিভিন্ন সময় যদি কাস্টম কোনো কিছু চেঞ্জ করতে হয়, ধরেন কোনো ভিতরের কোনো কিছু চেঞ্জ করতে হয়, তখন কিন্তু আপনার এই যে সিএসএস এর দরকার হবে, ঠিক আছে। যেমন ধরুন একটা বক্স আপনি আঁকবেন, বক্সের হাইট, ওয়েট এবং কালার সব কিছু বুটস্ট্র্যাপের একটা ক্লাসের মধ্যেই দেওয়া আছে। একটা ক্লাস দিয়ে দিলেই কমপ্লিট বক্সটা হয়ে যাচ্ছে। ধরেন 10 ফিট বাই 10 ফিটের একটা হয়ে যাচ্ছে, 10 পিক্সেল বাই 10 পিক্সেলের একটা বক্স হয়ে যাচ্ছে, বা 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা বক্স হয়ে যাচ্ছে, বক্সের কালারটা ব্ল্যাক। এখন আপনি চাইলেন যে হাইট অথবা উইথ কোনো একটা জিনিস আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। এইটার মধ্যে যেইটা দেয়া আছে এই ক্লাসের মধ্যে সেইটা আপনি নেবেন না, সামান্য কোনো একটা অংশ চেঞ্জ করবেন, একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাসের কোনো একটা অংশ চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনার আবার সিএসএসে যাওয়া লাগবে। তো সিএসএস এবং বুটস্ট্র্যাপ দুইটা জিনিসই আপনাকে শেখা লাগবে। বুটস্ট্র্যাপ না শিখেও আপনি কাজ করতে পারবেন, একটু ক্রিটিক্যাল হবে, মানে বারবার সিএসএসগুলো লিখতে হবে এইটাই। তবে কখনোই আপনি সিএসএস না শিখে বুটস্ট্র্যাপে মুভ করবেন না, ঠিক আছে। মানে বুটস্ট্র্যাপ না শিখেও আপনি সিএসএস দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ঝামেলা হবে। কিন্তু সিএসএস না শিখে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি ফ্লেক্সিবলি কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কমপ্লিট একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য কী কী শেখা লাগবে। নাম্বার 1 HTML শেখা লাগবে, নাম্বার 2 CSS, এবং এই প্রত্যেকটা জিনিস 100%, অর্থাৎ 100% HTML শেখা লাগবে, 100% CSS শেখা লাগবে, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট অথবা জেকুইরি যে কোনো একটি 100% শেখা লাগবে, তারপর হচ্ছে 100% বুটস্ট্র্যাপ শেখা লাগবে। এই কয়টা জিনিস শিখতে পারলে আপনি কমপ্লিট একজন ওয়েব ডিজাইনার হয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি এই পার্টটা শেষ, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করার পার্টটা শেষ। এবার আমরা যাই যে ডাইনামিক করার জন্য বা ডেভেলপ করার জন্য আমাদেরকে কি কি শিখতে হবে। নাম্বার 1 আমাদেরকে শিখতে হবে পিএইচপি অথবা ASP। এই দুইটাই হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা বলেছিলাম যে একটি ওয়েবসাইটে আমরা যা দেখি এই সমস্ত কিছু HTML দিয়ে করা, এবং এই যে ডিজাইন এগুলো CSS দিয়ে করা,
তারপর ইফেক্টগুলো নিয়ে আসা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে, অর্থাৎ HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ এই যে সমস্ত কিছু অর্থাৎ ডিজাইনের সমস্ত কিছু কিন্তু আমরা চোখে দেখতে পাই না, সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো জিনিস কিন্তু আমরা দেখতে পাই না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই বক্সে ক্লিক করলাম, তারপর এই জায়গায় আমি লিখলাম CSS, অর্থাৎ সার্চ বক্সে লিখলাম CSS, তারপর এন্টার দিলাম। এই যে দেখুন CSS লেখার সাথে সাথে কিছু রেজাল্ট চলে আসছে। তো এই যে CSS লিখে সার্চ করার ফলে রেজাল্ট বক্সে মানে সার্চ করার ফলেই রেজাল্টে চলে আসলো অনেক কিছুই। তো এই জিনিসটা যে কোন ফাংশনালিটির মাধ্যমে আসছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক না? তার মানে এই কাজটা করা হচ্ছে ভিতরে, অর্থাৎ এই ফাংশনের কাজটা করা হয় ভিতরে। এই ভিতরের ফাংশনালিটির কাজটাই করা হয় PHP অথবা ASP দিয়ে। একটি ওয়েবসাইটকে সার্ভারের সাথে কানেক্ট করিয়ে দেওয়া হয় PHP অথবা ASP দিয়ে, যাতে করে একটি ওয়েবসাইটে অটোমেশনের কাজ করে। অর্থাৎ যে কোনো জায়গায় গেলে, যেমন আরও ক্লিয়ারলি বলি, আমরা যখন যেমন আমরা স্কুলের রেজাল্ট, আমরা SSC বা HSCর রেজাল্ট দেখি, আমরা যখন রোল নাম্বার, আমাদের ডিভিশন, এই সব কিছু দিয়ে যখন এন্টার দিই, তখন আমার কমপ্লিট রেজাল্ট শিটটা চলে আসে। তো দেখুন আমি আমার রোল নাম্বার দিলাম, আমার ডিভিশন দিলাম, সাথে সাথে কমপ্লিট রেজাল্টটা চলে আসলো। এই যে কাজটা, অর্থাৎ এই যে সার্ভারের ভিতরের কাজটা, যে ফাংশনালিটির কারণে এই অটোমেটিক জিনিসটা হয়েছে, এই ফাংশনালিটির কাজটা করা হয় PHP অথবা ASP অথবা ASP.NET এইগুলা দিয়ে, ঠিক আছে? তার মানে PHP এবং ASPর কাজ কি? একটি ওয়েবসাইটের অটোমেশনের কাজ করা, একটি ওয়েবসাইটকে সার্ভারের সাথে কানেক্ট করিয়ে দেয়া। তো PHP এবং ASP এই দুইটা শেখা লাগবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা শিখলেই হবে, দুইটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো একটা জিনিস বলি, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যত ল্যাঙ্গুয়েজ আছে এই সবগুলা কিন্তু হচ্ছে ক্লায়েন্ট ভার্সড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এগুলা সরাসরি দেখা যায়, কিন্তু আপনার ওয়েব ডেভেলপমেন্টের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এগুলো কিন্তু সরাসরি দেখা যায় না, ঠিক আছে? এগুলো ভিতরের কাজ করে, একটা ওয়েবসাইটের ফাংশনালিটির কাজ করে। তো এই জন্য এগুলাকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা সার্ভার বেসড ল্যাঙ্গুয়েজ। তো আশা করি আপনারা PHP এবং ASP এগুলোর কাজ কি সেটা বুঝতে পেরেছেন, এবং এইটাও বুঝতে পেরেছেন যে PHP এবং ASP সবগুলো শেখা লাগবে না, যে কোনো একটা শিখলেই হবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোনটা শিখলে ভালো, আমি অবশ্যই বলবো PHP, কারণ PHPটা অনেক সহজ, অনেক ফ্লেক্সিবল, এবং PHP শেখার সোর্সটাও প্রচুর পাওয়া যায়, ইউটিউব দেখেও শেখা যায়, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, এবং বাংলাদেশে তো বলতে গেলে বলা যায় যে অলমোস্ট 99.99% অর্গানাইজেশনই PHPটা শেখায়। তারপর হচ্ছে PHP ফ্রেমওয়ার্ক, PHP দিয়ে যাতে খুব সহজে একটা কাজ করতে পারি, ওকে, এই জন্য PHP ফ্রেমওয়ার্কের আবিষ্কার। এটা অনেকটা জাভাস্ক্রিপ্ট জ্যাকুরির মতোই, ঠিক আছে? তো এই যে PHP দিয়ে তো বিভিন্ন অটোমেটেড অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, অর্থাৎ অটোমেটেড বিভিন্ন ইফেক্টের কাজ করা হয়, অটোমেটেড ফাংশনালিটি তৈরি করা হয়। তো এই বিভিন্ন ফাংশনালিটিকে, PHPর বিভিন্ন ফাংশনালিটিকে এক একটা ভাগে, অর্থাৎ রেডিমেড ভাগে ভাগ করা হয় PHP ফ্রেমওয়ার্ক দিয়ে, যাতে করে আমাদেরকে একটা PHPর কমপ্লিট ফাংশন বারবার লিখতে না হয়, যাতে খুব সহজেই আমি জাস্ট টেনে এনে বসিয়ে দিতে পারি। এই কাজটা করা হয় PHP ফ্রেমওয়ার্কে। তো PHP ফ্রেমওয়ার্ক না শিখেও আসলে হবে, অনেক ধরনের PHP ফ্রেমওয়ার্ক আছে, ল্যারাভেল আছে, গেটিংগেল আছে, ওই আছে। তো এগুলো সব কিছু আসলে না শিখলে হয়, PHP ফ্রেমওয়ার্কটা না শিখলেও হয়। আপনি চাইলে শুধুমাত্র PHP অথবা ASP শিখে তারপরে CMS দিয়ে কাজ করতে পারেন, তবে অবশ্যই অনেক ফ্লেক্সিবলি কাজ করার জন্য PHP ফ্রেমওয়ার্ক শেখা উচিত। সবচেয়ে ফেমাস একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে ল্যারাভেল ফ্রেমওয়ার্ক, যেটা সচরাচর বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো শেখায়। তো এটা আপনার ইচ্ছা। আমি অনেক স্টুডেন্টকে আবার দেখছি যারা ফ্রেমওয়ার্ক যারা সরাসরি PHP থেকে তারপর CMS-এ চলে যায়। ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে? তো তারপর হচ্ছে CMS মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ডেভেলপমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস করা হয় এই CMS-এর মাধ্যমে। CMS-এর কাজ কি? PHP দিয়ে একটা ওয়েবসাইটকে আমি সার্ভারের সাথে কানেক্ট করিয়ে দিলাম, ঠিক না? কানেক্ট করিয়ে দিলাম, তার মানে শেষ, একটা ওয়েবসাইট কমপ্লিট শেষ। এখন এই ওয়েবসাইটটা যাতে করে একজন মানুষ, অর্থাৎ নন টেকি মানুষ, যে কোডিং সম্বন্ধে কোনো ধারণাই নাই, ঠিক আছে, যার কোডিং সম্বন্ধে কোনো ধারণাই নাই, সে ব্যক্তিও যাতে আমার এই ওয়েবসাইটটিকে খুব সহজে ম্যানেজ করতে পারে, অর্থাৎ কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই এই ওয়েবসাইটটিকে সে মেনটেন করতে পারে, কন্টেন্টগুলোকে অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে, ডিজাইন করতে পারে।
এই জিনিসগুলো যাতে খুব সহজেই করতে পারে এই জন্যই আমরা সিএমএসে আমাদের ওয়েবসাইটটিকে ইনস্টল করে দেই। অর্থাৎ ডিজাইন করা ওয়েবসাইটটিকে আমরা পিএইচপি দিয়ে সার্ভারের সাথে কানেক্ট করিয়ে দেই, তারপরে যে কোনো একটি সিএমএসে আমাদের ওয়েবসাইটটিকে নিয়ে রেখে দেই, যাতে করে ওই সিএমএসের মাধ্যমে খুব সহজেই কোডিং নলেজ ছাড়া এই ওয়েবসাইটটিকে মেনটেন করা যায়। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের সিএমএস অ্যাভেলেবেল, যেমন ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, ড্রুপাল, জুমলা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সিএমএস এর নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, এবং বাংলাদেশে ম্যাক্সিমাম আইটি অর্গানাইজেশনগুলো, অর্থাৎ যারা ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এগুলো শিখায়, এরা কিন্তু ওয়ার্ডপ্রেসটাকেই প্রিফার করে। তার মানে আমাকে কিন্তু এই সকল সিএমএস শিখতে হচ্ছে না, যে কোনো একটি সিএমএস শিখলেই হয়। ঠিক আছে, হয় ওয়ার্ডপ্রেস অথবা ম্যাজেন্টো অথবা ড্রুপাল অথবা জুমলা। তবে আলটিমেটলি আমি যেহেতু অলরেডি বলেছি যে ম্যাক্সিমাম অর্গানাইজেশনগুলো ওয়ার্ডপ্রেসটাকে প্রিফার করে, এবং আমি নিজেও যদি বলি তাহলে বলবো যে ওয়ার্ডপ্রেসটাই বেস্ট এবং ওয়ার্ডপ্রেস শেখাটাই বেস্ট, কারণ ওয়ার্ডপ্রেস শেখার সোর্সটা প্রচুর পাওয়া যায়, অ্যাজ ওয়েল এজ ওয়ার্ডপ্রেসে একটা ডেভেলপড ওয়েবসাইটের জন্য, 100% প্রফেশনাল ওয়েবসাইটের জন্য যত কিছু দরকার তার প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল। ঠিক আছে, তো নোটেবল একটা জিনিস এই জায়গায় বলি যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়েও কিন্তু একটা ওয়েবসাইটকে ডেভেলপ করা যায়, অর্থাৎ কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা যায় এই সমস্ত কিছু ছাড়া। অর্থাৎ এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, পিএইচপি, ASP, পিএইচপি ফ্রেমওয়ার্ক, এই সমস্ত কিছু ছাড়াও শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়ে একটি ওয়েবসাইট ডেভেলপ করা যায় বা একটি ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়। আপনারা দেখবেন বিভিন্ন ধরনের টিউটোরিয়ালে দেখবেন যে এক্সপার্টরা একটা মাত্র টিউটোরিয়ালে একটি ওয়েবসাইট তৈরি করে দেখাচ্ছেন। ঠিক আছে, তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি তাহলে এত কিছু শিখবো কেন? আসলে হ্যাঁ, এটা ঠিক যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের একটা থিম ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তো এটা আমি একটু বুঝিয়ে দিই যে এটা আসলে কিভাবে সম্ভব। ওয়ার্ডপ্রেসে হয় কি, একটা ওয়েবসাইট তৈরি করা থাকে, আপনি জাস্ট কি করেন, ওই ওয়ার্ডপ্রেসের ওই ওয়েবসাইটটিকে, অর্থাৎ তৈরি করা ওয়েবসাইটটির যে কন্টেন্ট আছে, যে ইমেজ আছে, লেখা আছে, ওইগুলো চেঞ্জ করে আপনার ইমেজ এবং আপনার লেখা দিয়ে দেন, এতেই একটি ওয়েবসাইট হয়ে যায় এবং সেটা আপনার ওয়েবসাইট হয়। তো এইভাবে কিন্তু সব কিছু করা সম্ভব না। বিভিন্ন সময় হতে পারে যে রেডিমেড ওয়েবসাইটের অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, তো অনেক ডিজাইন আবার রিডিজাইন করা লাগতে পারে। তো যাতে করে ওয়ার্ডপ্রেসের রেডিমেড একটা ওয়েবসাইটকে আমরা রিডিজাইন করতে পারি, আর তারপর নিজের মতো করে ব্যবহার করতে পারি, নিজের মতো করে সাজাতে পারি, এই কাজগুলো যাতে করে খুব সহজে করতে পারি, এই জন্যই আমরা ওয়ার্ডপ্রেসের আগে এই জিনিসগুলো শিখতে হয়। ঠিক আছে, এই সমস্ত জিনিস শিখতে হয়। তো একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করার কমপ্লিট একটা প্রসেস কিন্তু আমরা দেখে নিলাম। আমরা একটু রিভাইজ দিই। প্রথমে গ্রাফিক্স ডিজাইন পিএইচডি ফাইল তৈরি করবে, তারপর এই ধাপে এই জিনিসগুলো করার মাধ্যমে একটি ওয়েবসাইটকে ডিজাইন করা হয়ে যাবে, তারপর এই ধাপে ডিজাইন করা ওয়েবসাইটটাকে ডেভেলপ করা হবে। প্রথমে পিএইচপি অথবা ASP দিয়ে ওয়েবসাইটটিকে ডাটাবেজের সাথে কানেক্ট করানো হবে, তারপরে সিএমএস, যে কোনো একটি সিএমএস দিয়ে সেটাকে যাতে একজন মানুষ খুব সহজে ব্যবহার করতে পারে সেই উপযোগী করে তোলা হবে। এখন কথা হচ্ছে, এই সমস্ত জিনিস না শিখেও শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা সম্ভব, আমি অলরেডি সেটা বলেছি। এবং শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের অনেক কিছু আছে যা শিখে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। ইভেন ইফ ইউ গো টু fiverr.com, ফাইবার একটি অনেক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম কাজ করার জন্য, ফ্রিল্যান্সারদের জন্য। দেখবেন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জিনিস শিখে মানুষ ওই জায়গায় প্রচুর কাজ করছে এবং তারা কাজ করতে পারছে, মানে কাজ পাচ্ছে এবং ভালোই আর্নিং জেনারেট করছে। তো ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জিনিস আছে, তার যে কোনো একটি শিখেও কিন্তু আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো ওয়ার্ডপ্রেসের কি শিখলে আমরা কাজ করতে পারবো এবং ওয়ার্ডপ্রেসটাকে কিভাবে শিখতে পারবো, এবং ওয়ার্ডপ্রেস শুরু করার জন্য, অর্থাৎ যেহেতু শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, তো এই যে শুধুমাত্র যদিও বললাম, তারপরেও ওয়ার্ডপ্রেস শেখার জন্য সাথে কি কি শেখা লাগবে, অর্থাৎ এইগুলো শেখা লাগবে কিনা, বা লাগলে কতটুকু শেখা লাগবে, কোনটা শেখা লাগবে, কোনটা শেখা লাগবে না, এই সমস্ত জিনিস জানানোর জন্য নিচে দেখুন ডিসক্রিপশন বক্সে ওয়ার্ডপ্রেসের একটি সিরিজ আমার দেয়া আছে। এই সিরিজে যাবেন, দেখবেন ওই সিরিজটা যদি আপনি শুরু করেন তাহলে সকল প্রকার ডিরেকশন পেয়ে যাবেন। অর্থাৎ কমপ্লিট একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়ার জন্য, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো প্রকার ডেভেলপড ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার কি কি শেখা দরকার, কিভাবে শেখা দরকার, এই সমস্ত গাইডলাইন আপনি এই সিরিজে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। না শিখতে পারলেও কিছু করার নাই, আমি চেষ্টা করেছি পার্সোনালি সব কিছু শেখানোর। তো নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক মজার জিনিস শিখবো, আর অনেক বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।